This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেন্ট্রাল ভিস্তার নতুন মাইল ফলক কর্তব্য ভবন আগামীকাল যার উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1.5 লক্ষ বর্গমিটার জায়গা জুড়ে তৈরি হয়েছে এই নয়া ভবনটি, যেখানে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক, পেট্রোলিয়ামের মতন গুরুত্বপূর্ণ মন্ত্রক। এই ভবনটি পরিবেশ বান্ধব বটে, ছাদে বসানো হয়েছে সৌর প্যানেল। আরো একটা ছবি দেখুন, জলমগ্ন হাওড়া সলপের কালীতলা এলাকা, বাড়ির মধ্যে 1 হাঁটু জল, বেহাল নিকাশির কারণে এই জল নামছে না। প্রতিবাদে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের বাড়ি ঘেরাও করেন মহিলারা। বিধায়কের যুক্তি, ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া কোনো উপায় নেই। বর্ষার পরই পাম্প বসবে, ঘাটালে হাঁটু জলে দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিনেতা দেবকে নিয়ে এদিন ঘাটাল পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ বর্ষা মিটলেই শুরু হবে। এদিকে মুখ্যমন্ত্রী এলাকা ছাড়তেই ঘাটালে ত্রাণ নিতে হুড়োহুড়ি পড়ে যায়। ছবিটা একবার দেখুন, ত্রাণ সামগ্রী নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে যায়। শেষমেশ মহকুমা শাসক এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি কোনো মতে নিয়ন্ত্রণে আসে। এদিকে ফের বিপর্যয় সেবক রংপো রেল প্রকল্পে। রবিবার থেকে টানা বৃষ্টি, পাহাড় থেকে সমতল জুড়ে ধসের জেরে বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। নতুন করে ধসের জেরে এবার ক্ষতিগ্রস্ত সেবক রংপো রেল প্রকল্প। ডিটেল খবরে আসি। শুরুতেই আপনাদেরকে বিগল একটা ছবি দেখাই, পিসিআর ছবিটা দেখাতে বলবো। ছবিটা সকাল থেকে আপনারা হয়তো দেখেছেন, আমরা এর আগে বহুবার দেখিয়েছি। এটা হচ্ছে দেখুন প্রকৃতির রুদ্র রোষ, ঝুলনের মতন সাজানো একটা ছোট্ট শহর, সেটাকে কিভাবে তছনছ করে দিচ্ছে প্রকৃতি। ছবিটা একবার দেখুন, যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে মার্ক করে। আর এই বিপর্যয়ের মধ্যে পড়েছিল সেনা, তা সত্ত্বেও আমাদের বীর সেনারা তারা কিন্তু প্রতিবারের মতন ত্রাতার ভূমিকায়। ভয়াল হরপাবান, নিখোঁজ হয়ে গেছেন 11 জন জওয়ান। ধরালি গ্রামের সেনা ক্যাম্পই বিপর্যস্ত, তার মধ্যেও মাত্র 5 মিনিটের মধ্যেই উদ্ধার কাজে নামে আমাদের বীর সেনারা। কর্নেল হর্ষবর্ধনের নেতৃত্বে উদ্ধার কাজে 150 জন সেনা। রাত পর্যন্ত উদ্ধার 20 জন, পাঠানো হয়েছে আরো সেনা। রাস্তা বন্ধ, প্রবল বৃষ্টি, কাজ ব্যাহত হচ্ছে, তারপরেও কিন্তু আমাদের সেনারা অনড় রয়েছে। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। 150 জন সেনা মোতায়েন করা হয়েছে, তারা ইতিমধ্যেই পৌঁছে গেছেন। আরো সেনা পাঠানো হচ্ছে, যে খবর আমরা পেয়েছি সূত্র মারফত। ইতিমধ্যেই 2 জন সেনাকেও উদ্ধার করা সম্ভব হয়েছে, যে খবর আমরা পাচ্ছি। 2 জন সেনাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। 11 জন নিখোঁজ হয়ে গেছিলেন, তার মধ্যে 2 জন সেনাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। पानी निकल जाएगा उधर से। गुड पैम्पर शाबाश, बस बस इतना ही तोड़, इतना ज्यादा मत तोड़। ये सब मलबा। এদিকে অবশেষে নির্বাচন নিয়ে মুখ খুললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচন করাতে চান ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা করেছেন মোহাম্মদ ইউনূস। নিশ্চয়ই মনে আছে আপনাদের, গত বছর আজকের দিনেই গণ অভ্যুত্থানে বাংলাদেশে পতন হয়েছিল হাসিনা সরকারের। যদিও নেপথ্যে অনেক কারণ রয়েছে, পরে সেগুলো উঠে এসেছে। তারপর থেকেই বাংলাদেশের দায়িত্বে অন্তর্বর্তী সরকার। 1 বছর ধরে নানা গড়িমসি করে যাওয়ার পর অবশেষে আজকে দিনক্ষণ ঘোষণা করেছেন ইউনূস। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। দেখুন, ওপার বাংলায় আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন, আর এপার বাংলায় মানে আমাদের এই রাজ্যে সেখানেও তো বিধানসভা নির্বাচন মোটামুটি ধরে নিন ওই 8 মাস 9 মাস মতন বাকি আছে। নির্বাচনে কি কি ইস্যু হবে সে তো তখন দেখা যাবে, সময় বলবে। কিন্তু তার আগে প্রাক নির্বাচনী ইস্যু ইতিমধ্যেই হয়ে গেছে SIR। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রকাশ্যেই নির্বাচন কমিশন এবং কেন্দ্রকে তোপ দিয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে দলীয় নেতৃত্বকে বলে দিয়েছেন যে কি কি করতে হবে আগামী দিনে। দেখুন প্রতিবেদনে। সামনেই 26-এর নির্বাচন, তার আগে SIR
অর্থাৎ ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধনে তুঙ্গে তরজা। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে ফের বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, কমিশনকে নিয়ে বিজেপি এসআইআর এর নামে এনআরসি করার প্ল্যান করছে। এসআইআর নামে, স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে। এটা পুরো একটা প্ল্যান্টেড গেম এবং প্ল্যানটা তৈরি করেছে ডাবল ইঞ্জিন সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনকে সাথে রেখে। আমরা এটা মানব না, আমরা এটা সইব না, আমরা এটা মানছি না। এদিকে এসআইআর নিয়ে দলের কি কৌশল হবে? দলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, কোনো মানুষের ভোট যেন তালিকা থেকে বাদ না যায়। বাংলায় হেরে টাকা আটকেও বিজেপি পারেনি, এখন ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি, ঘুরিয়ে এনআরসি করতে চাইছে। চ্যালেঞ্জ করেছি, একজনেরও নাম বাদ দিয়ে দেখাক, তারপর কোনো বিজেপি নেতা বাংলায় পা রেখে দেখাক। এনআরসির নাম করে হিন্দু বাঙালিকে হেনস্থা করা হচ্ছে। তৃণমূলের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যেও একগুচ্ছ নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনআরসি ও এসআইআর এর বিরুদ্ধে প্রচারের কথা বলে তিনি বলেন, বিএলওরা কারচুপি করলে, পক্ষপাতিত্ব করলে তার নাম জানান। কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে কাজ করলে জানান। বিএলওদের মধ্যে বড় অংশ সিপিএম, এরা চায় না তৃণমূল জিতুক। ফিজিক্যাল ভেরিফিকেশনের ওপর জোর দিতে হবে। যারা বাইরে থাকেন তাদের বলুন আসুন, না এলে আপনাদের নাম কেটে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এনআরসি ও এসআইআর এর বিরুদ্ধে ক্রমশই ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। এসআইআরের কথা শুনে দিদির মনে ভয়, যদি রোহিঙ্গা আর ঘুষপেটিয়ার ভোটে নাম কাটিয়া যায়, হায় হায় নাম কাটিয়া যায়। এসআইআর এর কাজ অস্থায়ী কর্মীদের দিয়ে করানো যাবে না এবং বিএলওরা তাদের আতশ কাছে রয়েছেন, এই বলে ইতিমধ্যেই চাপ তৈরি করে রেখেছেন শুভেন্দু অধিকারী। তাদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার অভিষেক বিএলওদের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখলেন, ফলে বিএলও ও নির্বাচনের কাজে যুক্ত সরকারি আধিকারিকদের চাপ আরও বাড়ল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, নির্বাচন কমিশন কি করবেন, আগামী দিনে কি করবেন না সেটা সময় বলবে, কিন্তু এখন নির্বাচনী তালিকা যদি আপনি ঘাটেন না, সেখানে ভূতের উপদ্রব খুঁজে পাবেন। ভূতুরে ভোটারদের ঠেলায় ভোটের ভবিষ্যৎ কি হবে বলুন তো? মুর্শিদাবাদ হতে পারে, বারাসত হতে পারে, কাটোয়া হতে পারে, আর এবার আসানসোল মহিষাদল, সেখানেও মৃত ভোটার, ভুয়ো ভোটারের খোঁজ। তালিকা থেকে কেন মৃত ভোটারদের নাম বাদ পড়েনি? অন্য জায়গার মতো এখানেও যথারীতি ওই যে দায় ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। রাজ্য জুড়ে ভুয়ো ভোটার নিয়ে তোলপাড়। এবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ভুরি ভুরি ভুয়ো ভোটারের হদিশ। ঘাগড়া 53 নম্বর বুথে মৃত ভোটারের ছড়াছড়ি। মৃত ভোটারদের পরিবার প্রশাসনের দিকেই আঙুল তুলছে। যারা এই কর্মকর্তায় জড়িত আছে, সরকারি দায়িত্ব যারা আছে, তাদের গাফিলতি আমি মনে করছি। কারণ আমার মারা গেছে মানে ডিসমিস হয়ে যাওয়াটা উচিত। সমস্ত অরিজিনাল কপি ওরা নিয়েছে। এটা নিয়ে কী বলবো, ওটা তো ওদের সরকারদের কাজ, আমরা তো আর তারপর খতিয়ে দেখিনি। এইসব ক্যান্সেল করার দায়িত্ব তো ওনাদের। বিজেপির অভিযোগ, ভূতেদের কাঁধে ভর করে নির্বাচনে বৈতরণী পার করতে চাইছে তৃণমূল। যারা বেঁচে নেই তাদের নামে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের পক্ষে ভোট চুরি, ভোট দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছেন। মৃত ভোটার যদি থাকে নিশ্চিত কাটবে নির্বাচন কমিশনার, তার বিএলওদেরকে দিয়ে রিপোর্ট দিয়ে করা উচিত। আমাদের নেত্রী জানিয়েছেন একটা জেনুইন ভোটার কাটলে তার বিরুদ্ধে আমরা কেমন করে প্রতিবাদ করতে হয় সেটা আমাদের জানা আছে। একই ছবি আসানসোলে, একটি বুথে 21 জন ভুয়ো ভোটারের হদিশ। 85 নম্বর ওয়ার্ডের 180 নম্বর বুথে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়েনি। কেউ বিয়ে হয়ে চলে গিয়েছেন, অথচ তালিকায় নাম রয়ে গিয়েছে। অন্তত 4 জনের 2 জায়গায় ভোটার লিস্টে নাম রয়েছে। কেউ বলছেন মৃত্যুর কথা কাউন্সিলরের জানা, কেউ বলছেন বিএলও স্ক্রুটিনি করতে আসেননি। কাউন্সিলরকে কি জানিয়েছিলেন যে মারা গেছে এরকম? হ্যাঁ, উনি জানতেন তো, উনি এসেছিলেন একবার, যখন বাবা মারা গেছিলেন উনিও এসেছিলেন। তার রিলেটেড ডকুমেন্টসও আমরা জমা দিয়েছিলাম যে তিনি মারা গেছেন। এই বিএলওদের কাজ হলো এই স্কুটিটা করা। এরা কি কেউ এসেছিলেন আপনাদের বাড়িতে জানতে?
পার্টিকুলারলি কেউ আসেননি। আমরা স্থানীয় তৃণমূল কাউন্সিলর কল্যাণী রায়ের বাড়ি পৌঁছে যাই। কেউ দরজা খোলেননি। আমরা ফোনে যোগাযোগ করি বিএলওর সঙ্গে। The person you are calling is not answering. Please call again later. तो काम अभी बहुत दिन से अभी हुआ नहीं है, अभी तो काम अब होगा, अभी फिर से काम तो सबको दिया जा रहा है, अभी तो काम फिर शुरू नहीं हुआ है, अब फिर शुरू होगा काम अभी। ভুয়ো ভোটার নিয়ে এখানেও শাসক বিরোধী চাপানুতর চলছে। সেই সময় করোনার সময় ছিল, ভোটার তালিকা মানে যাদের নাকি ভোটে দিয়ে চলে এসেছে তাদেরকে মুখের মধ্যে মাস্ক পরে তারা নিজেরা ভোটে গিয়ে ওখানে ভোট দিয়েছে ডবল করে। এটা যে অনলাইন ভোটার রেজিস্ট্রেশন হচ্ছে এবং দেখবেন এদের ক্যান্সেল করার পরেও অনেক ক্ষেত্রে ক্যান্সেল করার পরেও তারা রিঅ্যাপ্লাই করে নিজেদের আবার ভোটার লিস্টে ইনক্লুশন করে নিচ্ছে এবং এইটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির ভোটের আধার, ভোটের শক্তি। কেন এই যে ভুয়ো ভোটারের ব্যাপারটা এটা তারা ইউটিলাইজ করছে। একটি বুথে 21 জন ভুয়ো ভোটারের খোঁজ মিলল, তাহলে 106টি ওয়ার্ডে হাজারের বেশি বুথের কি অবস্থা? চন্দ্রশেখর চট্টোপাধ্যায় ও কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এদিকে রাজারহাট গোপালপুরে 300 জন ভোটারকে খুঁজছে নির্বাচন কমিশন। কেন? ভোটার কার্ড তৈরি হয়ে পড়ে থাকলেও হদিশ নেই ভোটারদের। কমিশন সূত্রে খবর, ওই 300 ভোটার কার্ড বিলি করতে গিয়ে তাদের সন্ধান পায়নি কমিশন। আগামী 20 আগস্টের মধ্যে তাদের সন্ধান না পেলে ওই কার্ড সিও দপ্তরে পাঠিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শুভেন্দু অধিকারী গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরো 2 জন। পুলিশের জালে জাহিরুল ইসলাম এবং শুক্লাল রবিদাস। আগে গ্রেপ্তার করা হয় রঞ্জিত দেকে। এই নিয়ে কোচবিহারের শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো 3, জানিয়েছেন কোচবিহার জেলা পুলিশ। চোরের বেটা উদয়ন গুহকে একটা কথাই বলে যাচ্ছি, উনি এবং হাইকোর্ট নির্দেশে আজকে যা করেছেন, এবারে মাঝে মাঝেই কুচবিহারে আমার উদয়টা দেখতে পাবো। আমি লক্ষণ শেঠ আর মমতাকে হারানো লোক, এটা যেন মাথায় রাখি। এবং কি করে জোঁকের মুখে নুন দিতে হয় সেটা শুভেন্দু অধিকারী ভালো করে জানে। এদেরকে একদম গেরু থেকে তুলবো যাতে শিকড়ও না থাকে। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ফের সিএবিতে মহারাজকীয় প্রত্যাবর্তন। বঙ্গ ক্রিকেটের নির্বাচনী হওয়া সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ডিটেল নেব, কৌস্তব রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী। কৌস্তব, দেখো আগামী 20 সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা এবং সেই বার্ষিক সাধারণ সভাতেই কিন্তু ঠিক হয়ে যাবে যে সিএবির আগামী প্রেসিডেন্ট কে হবেন। এবং সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি TV9 বাংলাকে যেমনটা জানিয়েছেন যে এইবারে যে ইলেকশন রয়েছে সেই নির্বাচনে কিন্তু তিনি প্রেসিডেন্ট পদে কন্টেস্ট করবেন। অর্থাৎ সিএবি যে বার্ষিক সাধারণ সভা রয়েছে 20 সেপ্টেম্বর, তার আগে কিন্তু মনোনয়নপত্র, তার 7 দিন আগে থেকে মনোনয়নপত্র জমা এবং তোলা সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং সৌরভ গঙ্গোপাধ্যায় 2015 থেকে 19 সাল পর্যন্ত তিনি সিএবিতে প্রেসিডেন্ট পদে ছিলেন এবং তারপরে তিনি বোর্ডের প্রেসিডেন্ট পদ সামলান 2022 সাল পর্যন্ত এবং আবার কিন্তু তিনি ক্রিকেট প্রশাসক পদে ফিরতে ইচ্ছুক এবং তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি কিন্তু এবারে সিএবি প্রেসিডেন্ট পদে ফের কন্টেস্ট করছেন। ধন্যবাদ কৌস্তব। আরজিকর দুর্নীতি মামলার আলিপুর বিশেষ সিবিআই আদালতে উষ্মা প্রকাশ বিচারকের নির্দেশের পরেও কেন সম্পূর্ণ নথি নেই, আদালতে বিচারকের অসন্তোষের মুখে পড়তে হয় সিবিআই স্পেশাল পিপিকে। মঙ্গলবার ছিল সাক্ষ্য গ্রহণ পর্বের 3য় দিন। সাক্ষী হিসেবে আদালতে ছিলেন স্বাস্থ্য দপ্তরের কর্তা সন্দীপ ঘোষের আইনজীবী সিবিআইকে একটি নথি পেশ করতে বলেন। সিবিআইয়ের আইনজীবী জানান এই মুহূর্তে সেই নথি নেই। এরপরেই বিচারক অসন্তোষ প্রকাশ করেন।